বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, এই ক্ষেত্রে আমি নির্বাচন করি বা না করি, জনগণের পাশে কিন্তু থাকতে হবে। তরুণ যারা রাজনীতি করছে বা যে রাজনীতিতে মানে যোগ দিচ্ছে, তাদের জন্য আপনার বার্তা বা মেসেজ কি থাকবে? বিএনপি একটা কথা অনেকবার বলেছে, যেটা হচ্ছে গিয়ে এই সরকার সফলতা আমাদের সফলতা, এই সরকার ব্যর্থতা আমাদের ব্যর্থতা। আমরা চাই সরকারটা সফল হোক, যাতে জাতির স্বার্থে, কারণ আমরা একটা স্মুথ ট্রানজিশন দেখতে চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের রাজনৈতিক আলাপচারিতার আয়োজনে। সিএনটিভি স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি অনন্যা, এবং আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছে এমন একজন মানুষ, যিনি একাধারে একজন রাজনৈতিক কর্মী, উদ্যোক্তা এবং কলামিস্ট, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ইসরাফিল খসরু। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, আমাদের সিএনটিভি স্টুডিওতে আপনি আজকে প্রথম এসেছেন, এবং কেমন লাগছে আজকে আপনার? ভালো লাগছে, এই ধরনের নতুন উদ্যোগ আমি সবসময় মনে করি ভালো। কাজেই ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য। জি, ধন্যবাদ স্যার। প্রথমত আমি আপনার কাছে জানতে চাইবো বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে জি জানতে চাইছি। 31 দফা তো আমরা বেসিক্যালি প্রথম উন্মোচন করি 2023 সালে জুলাই মাসে। সো জুলাই মাসে উন্মোচন করার পরে তখন যে রাজনৈতিক অবস্থা ছিল, আমরা কিন্তু তখন এই দফাগুলো নিয়ে মানুষের কাছে যেতে পারি না। তো জানেন, তখন একটা উন্মুক্ত রাজনৈতিক পরিবেশ ছিল না। তখন আমাদের দলীয় বেশিরভাগ নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নের মধ্যে ছিল। কাজেই জনগণের কাছে প্রোগ্রামগুলো নিয়ে যাওয়ার কোনো সুযোগ হয় না। সো 5ই আগস্ট পরবর্তী এই পথ পরিবর্তন, রাজনীতি উন্মুক্ত, এখন আমরা এই দফাগুলো নিয়ে জনগণের কাছে যাচ্ছি, এবং এই বেসিক্যালি এটা রাষ্ট্র মেরামতের রূপরেখা আপনারা বুঝতে পারছেন। বেসিক্যালি আমরা এটার থিমটা ইজ ভেরি ক্লিয়ার। গত 15 বছরে রাষ্ট্র যে কাঠামোগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, ইনস্টিটিউশনসগুলোকে, এগুলোকে আবার নতুন করে মেরামত করা, ফাউন্ডেশনগুলোকে ঠিক করা, আবার দেশকে এভাবে একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে আবার এগিয়ে নিয়ে যাওয়া, মূলত হচ্ছে এটার মেইন থিম। তো এটা নিয়ে আমরা এখন কাজ করছি। আপনি দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরো বাংলাদেশে কর্মশালা করছে নেতাকর্মীদেরকে নিয়ে, অনেকে ব্যক্তিগত উদ্যোগেও কাজ করছে জনগণের কাছে ডিরেক্টলি এই দফাগুলো নিয়ে যাওয়ার জন্য। কাজে এটা হলো মূল মানে আমাদের ফাউন্ডেশনটা, যেটা কারণ যেটা একটু দফার পিছনে, এবং 3টা মূল ফাউন্ডেশন আপনি দেখবেন এটা বেস করা আছে এখানে। পুরোটা পড়েন ভালোভাবে, ওখানে দেখবেন যে একটা হলো গিয়ে জনগণের মূল চাহিদার উপর একটা বিশাল গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর দেখবেন সময়ের যে দাবিগুলা, বর্তমানে যে জিনিসগুলো এখনই করা দরকার, যে ইনস্টিটিউশন, যেটা আমি কিছু আগে বললাম, যে আমরা যে সংস্কারের কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু আমরা 2 বছর আগেই বলেছি, এবং এটা আমাদের দফাগুলোতে কিন্তু এগুলো হলো সময়ের দাবি হিসেবে আছে, যে এগুলো এখনই করতে হবে রাষ্ট্রকে আবার মেরামত করার জন্য। আর তৃতীয় দেখবেন একটা ঐক্যের উপর জোর দেওয়া আছে। আমরা একটা সমুন্নত রাষ্ট্রসত্তার কথা বলছি, রেইনবো নেশনের কথা বলছি, ধর্মীয় স্বাধীনতার কথা বলছি। তো এই 3টা বেসিক ফাউন্ডেশনের উপরে কিন্তু 31 দফাকে দাঁড়া করানো হয়েছে। জি, ধন্যবাদ স্যার। এরপরে আমি যে বিষয়টি জানতে চাইবো, জুলাই আগস্ট অভ্যুত্থানে আমাদের বাংলাদেশে একটি সরকার যে সরকার পতন হয়েছে, এরপরে আসলে এরপর থেকে অন্তর্বর্তী সরকার যে দায়িত্বটা পেয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের, তো এখন 8 মাস চলছে। তো এখন পর্যন্ত আসলে কতটুকু অন্তর্বর্তী সরকারের যে চ্যালেঞ্জ নিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের বা সংস্কারের যে কাজ করছে, তো এই ক্ষেত্রে উনি আসলে কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ বলে আপনি মনে করছেন? আই থিঙ্ক এই উত্তরটা খুব সোজা সাপটা ভাবে দেওয়া মানে উচিত হবে না। তবে বর্তমান যে রাষ্ট্রের যে অবস্থা, এবং গত 15 বছর রাষ্ট্রকে যে অবস্থা রেখে যাওয়া হয়েছিল, তো এটা তাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল, একটা অর্থনৈতিক ফ্রন্টে বলেন, পলিটিক্যাল ফ্রন্টে বলেন। সো চ্যালেঞ্জেস কিন্তু তাদের জন্য অনেক চ্যালেঞ্জেস, এবং এই চ্যালেঞ্জগুলো তার স্বল্প সময় কিন্তু মোকাবেলা করা সম্ভব নয়। হ্যাঁ, এটা আপনার একটা সময় লাগে, এবং তারা কিন্তু যে চ্যালেঞ্জেসগুলো এখন ফেস করছে, কিছু কিছু ক্ষেত্রে তারা ট্যাকেল করছে, হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শঙ্কা রয়ে যাচ্ছে। শঙ্কাটা যেমন আমাদের গত এই ফ্যাসিস্ট সরকারের যারা দোষর ছিল, এবং যারা বেসিক্যালি জনগণ নির্যাতন নিপীড়নের সাথে ডাইরেক্টলি ইনভলভ ছিল, তাদের বিচারের প্রক্রিয়াটার ব্যাপারে কিন্তু মানুষের মধ্যে শঙ্কা আছে। তাদের কিন্তু বিচার করতে হবে। সো বিচার প্রক্রিয়াটা আমরা যেখানে দেখতেছি সেখানে আমরা দেখছি না, ঠিক আছে, সেখানে একটা চিন্তার বিষয় আছে। তারপরে আমি মনে করি না তারা বর্তমান যে সরকার আছে তারা সংস্কারের কথা বলছে, বাট নিজেরা কিন্তু ক্লিয়ার না আমরা সংস্কারটা কোন স্কোপে করতে চাচ্ছি, ওনাদের প্রায়োরিটিস কি। এখানে কিন্তু একটা মিক্সড মেসেজিং আছে। সো মানুষের কাছে ক্লিয়ার না, তাদের কনফিউশন আছে। সো এই ক্ষেত্রগুলো আই থিঙ্ক তাদের নজর দেওয়া উচিত। একটা হলো আইন শৃঙ্খলা, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা আছে, যেটা মোটামুটি আমরা দেখছি খুব একটা ভালো অবস্থায় নেই, এখানে কিন্তু সরকারের নজর দেওয়া উচিত। কাজে হ্যাঁ, মানে খুব সোজা সাপটা ভাবে বলা খুব ডিফিকাল্ট,
বাট আমার মনে হয় এই বিষয়গুলো সরকার নজর দিতে হবে, কারণ এখানে প্রায়োরিটি কিন্তু বর্তমান বাংলাদেশে কিন্তু এখন ধরেন আইন শৃঙ্খলা কিন্তু মানুষের জন্য একটা বিশাল বড় জিনিস, সবাই জীবনের নিরাপত্তা চায়, তো সেটা কিন্তু ফোকাস করতে হবে। সেটা বর্তমানে আমরা যে অবস্থা দেখছি হয়তো যেখানে থাকা উচিত সেখানে নেই, বিলো এক্সপেকটেশন আছে। তারপর ধরেন আপনার আমি যেটা বললাম গত ফ্যাসিস্ট সরকার যে বিচার যে প্রক্রিয়াটা যেখানে থাকা উচিত সেখানে নেই, তো এই ক্ষেত্রগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এই সরকার এসেছে যে অন্তর্বর্তী সরকার, নির্বাচিত সরকার নয়, কাজে তারা আগে সেট করতে হবে তারা কদ্দূর সংসার করবে এবং কদ্দূর সংসার করা উচিত, সেটা করে জনগণের কাছে ক্লিয়ার করা যে আমরা এটা করতে যাচ্ছি, এবং তাদের দ্রুত একটা ইলেকট্রাল ইলেকশন নির্বাচনকালীন একটা রোডম্যাপ দেওয়া, নির্বাচনের জন্য রোডম্যাপ দেওয়া উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা এখন আমরা দেখছি না। কিন্তু এটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে একটা কনসার্ন আছে যে নির্বাচনের রোডম্যাপ আমরা কবে পাবো, এই বিষয়গুলো আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ স্যার। সাম্প্রতিক সার্জিস আলম বলেছে একটি বক্তব্যে অন্তর্বর্তী সরকার যিনি আছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তো এই বিষয়ে আপনি কি মন্তব্য করবেন? বাংলাদেশের 5 বছরের জন্য প্রধানমন্ত্রী কে হবেন এটা ডিসাইড করে বাংলাদেশের জনগণ, কোনো ব্যক্তি নয়, ঠিক আছে? বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন এবং কোন কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। কাজে একজন ব্যক্তি কি বলে এটা কিছু আসে যায় না, এটা জনগণের ডিসিশন, এটা হবে একটা নির্বাচনের ভিত্তিতে। জনগণের ম্যান্ডেট নিয়ে যে যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন তিনি হবেন প্রধানমন্ত্রী, এবং এবং আমার মনে এই ব্যাপারে মনে কোনো কনফিউশন থাকা উচিত নয়। জি, নির্বাচনের বিষয়ে বিএনপির এখন কি অবস্থান এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচনের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি? যেটা আপনাকে আগে বললাম, আমরা কিন্তু বিএনপি বারবার বলছি সরকারকে যে এই সরকার কিন্তু বারবার বিএনপি একটা কথা অনেকবার বলেছে, যেটা হচ্ছে গিয়ে এই সরকার সফলতা আমাদের সফলতা, এই সরকার ব্যর্থতা আমাদের ব্যর্থতা। আমরা চাই সরকারটা সফল হোক জাতির স্বার্থে, কারণ আমরা একটা স্মুথ ট্রানজিশন দেখতে চাই এবং সেটা অবশ্যই নির্বাচনের মাধ্যমে দেখতে চাই। কাজে একটা নির্বাচনের জন্য রোডম্যাপ আমরা কিন্তু বলছি যে আমরা একটা ক্লিয়ার রোডম্যাপ দেন, বারবার বলছি। কাজে আমাদের এই ক্ষেত্রে ভেরি ক্লিয়ার, এবং আমরা বলছি যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু নির্বাচন যা যা করার জন্য যা যা দরকার, যে সাপোর্টগুলো আমাদের পক্ষ থেকে দরকার, এবং সেই ক্ষেত্রে যে সংস্থাগুলো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সাপোর্ট দেবো, ঠিক আছে? এবং আমরা কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছি, কিন্তু আমাদের মেসেজটা ইজ ভেরি ক্লিয়ার। কিন্তু আমাদের এই ব্যাপারে কিন্তু আমাদের পাথটাও খুব ক্লিয়ার, এবং এখানে মনে আমরা কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। ধন্যবাদ স্যার। গণতান্ত্রিক শৃঙ্খলার জন্য এই মুহূর্তে নির্বাচন আসলে জরুরি, কতটুকু জরুরি, যেহেতু অন্যান্য রাজনৈতিক দল দিয়ে মানে নির্বাচন প্রসঙ্গে তেমন কোনো কথা বলছে না, সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি যেটা বলেছেন বিএনপি এই মুহূর্তে রোডম্যাপ চাচ্ছে। আসলে কিছুদিন আগে আমির খসরু স্যারও বলেছেন বাংলাদেশের জন্য এখন ভোটাধিকার প্রয়োজন, এই বিষয়ে আপনার মন্তব্যটা জানতে চাইছি। না, অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে? একটা দেশ পরিচালনার দায়িত্ব, একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব মানে একটা সরকার পেতে পারে খালি ভোটের মাধ্যমে, অন্য কোনো উপায় নেই। আমরা বর্তমান যে প্রেক্ষাপট আছে এটা খুবই ইউনিক একটা সিচুয়েশন, কারণ একটা গণঅভ্যুত্থান দেখলাম, ওটার ভিত্তিতে আমরা এখন একটা সরকার আছে, আমরা 12 আছি অন্তর্বর্তীকালীন সরকার, ভেরি ক্লিয়ার। যে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে কিনা নির্বাচন দিয়ে, গণতান্ত্রিক শৃঙ্খলাতে ফেরত আসতে হবে নির্বাচনের মাধ্যমে, প্রসেসটা শুরু হয় নির্বাচন দিয়ে। তারপরে একটি সরকার এসে জনগণের মতামত নিয়ে, যেটা তারা জনগণ দ্বারা নির্বাচিত, তারা যে বড় বড় সংস্কারগুলো করা দরকার এবং এটার ক্ষেত্রে অবশ্যই তারা করে ঐক্যমতের ভিত্তিতে সেটা করবেন, ঠিক আছে? আমার মনে হয় উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন, এটা থেকে মনে হয় আমাদের বেরিয়ে আসার কোনো উপায় নেই, মানে মেসেজটা ইজ ভেরি ক্লিয়ার। ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে আমরা আসলে দেখতে পাচ্ছি যে ধর্ষণ এবং বিগত সরকারের আমলে অনেক ধরনের হত্যাকাণ্ড, গুম এবং অনেক কিছু হয়েছে। তো সাম্প্রতিক সময়ে আছিয়া নামের একটি মেয়েও ধর্ষণ হয়েছে আমরা দেখেছি। এইগুলো আসলে বেড়েই যাচ্ছে দিন দিন। এই বিষয়ে আসলে এই ধর্ষণ বা যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে এগুলো থেকে আসলে কখন জনগণ বা আমরা সাধারণ মানুষ কখন নিরাপত্তা পাবে, বা নারী শক্তির যে বিষয়টি মানে উইমেন অফ পাওয়ার, এই পুরো প্রসঙ্গে আমি একটু কিছু জানতে চাইছি আপনারা। দেখেন, আইন শৃঙ্খলা মেনটেন করা দায়িত্ব সরকারের, জনগণের নিরাপত্তা দেওয়া যে দায়িত্ব এটা তো সরকারের, এই দায়িত্ব অবশ্যই সরকার, এবং এই ক্ষেত্রে তাদের নজর দিতে হবে এবং তাদের ভিজিলেন্ট হতে হবে, অ্যাকশন নিতে হবে। হ্যাঁ, যেটা আমরা এখন দেখছি না বর্তমানে। আমরা যদি সরকার থেকে কোনো রকম অ্যাকশন না দেখি তখন কিন্তু এই জিনিসগুলো বাড়তেই থাকবে। একটা হলো নাগরিক সচেতনতা, আমার নিজেদেরকে সচেতন হতে হবে। কিন্তু আমরা যদি নিজেদের সচেতনতা
সচেতন না হই এবং এইসবের ক্ষেত্রে প্রতিরোধ করে না তুলি, তাহলে কিন্তু আমরা সফল হব না এইসব বন্ধ করতে। কাজে এখানে দুটোই আছে, একটা হলো সরকারের এখানে এই ক্ষেত্রে একটা অগ্রাধিকার ভিত্তিতে এখানে প্রায়োরিটি হিসেবে এটাকে ধরতে হবে যে আইন শৃঙ্খলা একটা প্রায়োরিটি। দ্বিতীয়ত যে আমাদের নিজেদের নাগরিক সচেতন হবে সকল ক্ষেত্রে। এবং একটা জিনিস হচ্ছে আমরা যে সমাজে যখন অন্যায় দেখবো আমাদের সকলকে কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে হবে, ঠিক আছে? আমরা যদি দেখেন 5ই আগস্ট কিন্তু পুরো জাতি অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে, যার ভিত্তিতে ফ্যাসিস্ট সরকার কিন্তু পালাতে বাধ্য হয়েছে। এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমাদের জনগণের মধ্যে ঐক্য থাকতে হবে এবং সচেতনতা থাকতে হবে, যেটা ভিত্তিতে আমরা এগুলো প্রতিরোধ করতে পারবো। এবং সরকারের এখানে বড় রোল আছে এবং আমি এখনো মনে করি এই ক্ষেত্রে সরকার এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি সফল হতে পারেনি। এখানে তাদের কিন্তু আরো কি বলবো ভিজিবল অ্যাকশন দেখাতে হবে, যেটা ভিত্তিতে তারা এইসব জিনিস তারা রোধ করতে পারে। ওই এখানে একটি বিষয় উইমেন অফ পাওয়ার এর যে কথাটা বলেছিলাম সেই বিষয়ে জানতে চাচ্ছি। না, উইমেন এম্পাওয়ারমেন্ট তো বাংলাদেশে অবশ্যই, বাংলাদেশে তো অর্ধেক পপুলেশন নারী, কাজে নারীদেরকে তো আপনার বাইরে রেখে দেশ গড়তে পারবেন না, ঠিক আছে? কাজে তাদেরকে একটা ক্ষেত্র সৃষ্টি করে দেবে তারা যেন এগিয়ে যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে আমি যেটা মনে করি আমাদের তো বেসিক্যালি আমাদের যে সিম্বল, আমাদের দলের যিনি সিম্বল, পুরো বাংলাদেশের যিনি সিম্বল কিন্তু নারী, বেগম খালেদা জিয়া, ঠিক আছে? কাজে নারীদের জন্য আমরা এমন একটা ক্ষেত্র সৃষ্টি, এমন একটা সমাজ সৃষ্টি করতে হবে এবং ক্ষেত্র সৃষ্টি করতে যারা তারা আগাতে পারে, তারা নিজেদেরকে এক্সাম্পল হিসেবে সেট করতে পারে। কাজে এই বিষয়গুলো আমি মনে হয় আগে যেটা বলে এখানে সামাজিকভাবে আমাদের সচেতন হওয়া, ওপেন মাইন্ডেড হওয়া, লিবারাল হওয়ার একটা বিষয় আছে। এবং আমরা মনে করি আমরা যদি সমাজ হিসেবে ওপেন মাইন্ডেড হই এবং সচেতন হই, আমরা কিন্তু আমাদের দেশে যে নারীরা আছে তাদেরকে এম্পাওয়ার করতে পারবো। ধন্যবাদ। যেহেতু আমরা জানি চট্টগ্রাম 11 আসন পতেঙ্গা থেকে যদি আপনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন এবং নির্বাচনে যদি আপনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণ আপনাকে সিলেক্ট করে, সেই ক্ষেত্রে পতেঙ্গার উন্নয়নের জন্য আসলে কি কি করা সম্ভব বলে আপনি মনে করছেন? দেখেন, আমি ব্যক্তিগতভাবে নির্বাচন নিয়ে চিন্তা করছি। আমার কাজটা হলো কি এখন এলাকায় যাওয়া, ওয়ার্ডের সমস্যাগুলা বোঝা, জনগণের সাথে কথা বলা, সম্পৃক্ত হওয়া, তাদের থেকে ফিডব্যাক গুলো নেওয়া। প্রথমত তাদের কি কি প্রয়োজন, হ্যাঁ ভবিষ্যতে কিভাবে বলে দিতে পারছি না। বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, এই ক্ষেত্রে আমি নির্বাচন করি বা না করি, জনগণের পাশে কিন্তু থাকতে হবে। আমরা রাজনীতি করি, রাজনীতি আমাদের কাছে জনগণ, তাদের সহযোগিতা করা, তাদের সম্পৃক্ত হওয়া এবং তাদেরকে প্রায়োরিটিটা দেওয়া, ঠিক আছে? কাজেই ভবিষ্যৎ কিভাবে বলতে পারছি না, কিন্তু আমার ইন্টেনশনটা হলো চট্টগ্রামের উন্নয়ন আমি যেখান থেকে পারি, নিজের ক্যাপাসিটি থেকে থাকি, যেই ক্যাপাসিটিতে থাকি ওই ক্যাপাসিটি থেকে যেন আমি চট্টগ্রামের মানুষের উন্নয়নে আমি যেন সহযোগিতা করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার মতে বর্তমান পরিস্থিতিতে তরুণ যারা রাজনীতি করছে বা যে রাজনীতিতে মানে যোগ দিচ্ছে তাদের জন্য আপনার বার্তা বা মেসেজ কি থাকবে? দেখেন, মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, আপনাদের পরিশ্রম করতে হবে। রাজনীতির কোনো শর্টকাট নেই, আসবেন এবং ইনস্ট্যান্ট খ্যাতি পেয়ে যাবেন, এটা কিন্তু কখনো হয় না। কোনো প্রফেশনে হয় না, রাজনীতিতে ডেফিনেটলি হয় না। হ্যাঁ, একটা স্বল্প সময়ের জন্য আপনি খ্যাতি পেতে পারেন, এটা অন্য বিষয়, কিন্তু মূলত কিন্তু আপনার ফাউন্ডেশন বিলটা কাজ করে, তৃণমূলের সাথে কাজ করে। রাজের শক্তি কিন্তু তৃণমূল। হ্যাঁ, আমি যেমন গত 8-10 বছর কাজ করছি, আমার মূল কাজটা কিন্তু ছিল ওয়ার্ডে যাওয়া, ইউনিটে যাওয়া, আমাদের কর্মীদের সাথে পরিচিত হওয়া এবং আমার এলাকার জনসাধারণের সাথে কথাবার্তা বলা, তাদের থেকে ফিডব্যাক নেওয়া যায়, তাদের জীবনে কি কি প্রয়োজন, তাদের দৈনন্দিন জীবনে কি চ্যালেঞ্জেস গুলো আছে, এগুলো বুঝতে হবে আগে, বুঝে কিন্তু আমাদের আগাতে হবে। এবং আমি যদি মনে করি আমি আজকেই রাজনীতি এসেছি এবং গত কদিন আমি একটা খ্যাতি পেয়ে যাবো, মানুষ আমাকে চিনবে, আমার ইন্টেনশনটা যদি হয় যে আমি খ্যাতি পাওয়ার জন্য রাজনীতি এসেছি, তাহলে কিন্তু রাজনীতি করে বেশি লাভ হবে না। আপনি যদি রাজনীতি করতে চান, আপনার লং রানে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন বাংলাদেশের অনেক প্রবীণ রাজনীতিবিদ যারা দেখবেন 40 বছর ধরে রাজনীতি করছেন, রাজনীতি করে কিন্তু এই জায়গায় এসেছেন, হ্যাঁ, এবং তারা জনগণের স্বীকৃতি পেয়েছেন। আমার মনে হয় সেভাবে চিন্তা করাটা বেটার। হ্যাঁ, ঠিক আছে, আপনার নিজের কিছু সবার তো কিছু ট্যালেন্টস থাকে, ইউনিক স্কিলস থাকে, হ্যাঁ, ওটার মাধ্যমে মানুষ হয়তো আপনাকে চিনবে, কিন্তু স্থায়িত্বটা আপনি সাস্টেইনেবল হতে হয় আপনার পলিটিক্স, তাহলে কিন্তু আপনার জনগণের সাথেই কাজ করতে হবে, তৃণমূলের সাথে মিশে যেতে হবে, তাদের আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে। ধন্যবাদ স্যার। আমরা সবাই জানি আপনি একজন উদ্যোক্তা হিসেবে পরিচিত, তো সেই ক্ষেত্রে আপনার উদ্যোগগুলো কি কি? দেখেন, আমি তো বেসিক্যালি আছি গার্মেন্টস ব্যবসার সাথে। আমি তো অ্যাকচুয়ালি আমার মূল প্রফেশন হচ্ছে বিজনেস থেকে। হ্যাঁ, আমার বাবা কিন্তু ব্যবসা থেকে রাজনীতিতে আসছে। হ্যাঁ,
সো আমি একজন ব্যবসায়ী প্রফেশনালি, আমার রুটি রুজি মানে যা ব্যবস্থা হয় আমার ব্যবসা থেকে হয়। আমি রাজনীতি এসেছি পরে এবং ইনভলভ হয়েছি পরে। কাজেই আমার মনে হয় নিজেদের যে একটা প্রফেশন আছে এটাকে একটু সিরিয়াসলি নেওয়ার বিষয় আছে। আগেন এখানে আপনার পরিশ্রম করতে হবে যে কোনো আপনার প্রফেশনের মতো। এবং এখানে আমার মনে হয় আমার লাইফে একটা মেইন চ্যালেঞ্জ হলো কি রাজনীতি এবং আমার প্রফেশনালকে ব্যালেন্স করা। সেটাও করতে হচ্ছে, ফ্যামিলি লাইফ আছে এটাকে ব্যালেন্স করতে হয়। কিন্তু আমার মনে হয় সব যে ক্ষেত্রে আপনি কাজ করছেন সেটা কিন্তু আপনি যেন ঠিক মতো করেন। পরিবারকে সময় দিলে আপনি ঠিক মতো দিবেন, ব্যবসা যখন করছেন ঠিক মতো ব্যবসাটা করবেন, রাজনীতি যদি করেন রাজনীতি ঠিক মতো করবেন। তো এখানে আপনার ব্যালেন্সিং একটা বিষয় থাকে। কিন্তু আমার মনে হয় কোনো কিছুই মানে এটা খুব মানে আমি যেটা বলি খুব লাইটলি না করে সবকিছুই খুব সিরিয়াসলি করা উচিত, ফোকাস করা উচিত এবং লাইফে একটা ব্যালেন্স আনা উচিত। সেক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা মানে ব্যবসায়িক পরিবেশকে কিভাবে প্রভাবিত করে? দেখেন, রাজনীতি স্থিতিশীলতা হচ্ছে ওয়ান অফ দ্য প্রি কন্ডিশন যদি আপনি ভালো একটা বিজনেস এনভায়রনমেন্ট চান। পলিটিক্যাল স্টেবিলিটি না থাকলে কিন্তু ব্যবসায়ীরাও অনেকটা শঙ্কার মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার। কারণ বর্তমানে কিন্তু যেমন আমি ব্যবসায়ীরা দেখবেন যে এখন একটা শঙ্কার মধ্যে আছে, চিন্তা ভাবনা করছে যে কি হবে না হবে। হ্যাঁ, কাজে একটা নির্বাচিত সরকার আসে কিন্তু সেই সংখ্যাটা অনেকটা কেটে যায়, তখন স্টেবিলিটি আসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। কাজে আমি মনে করি রাজনীতির স্থিতিশীলতা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা বিজনেস এনভায়রনমেন্ট এবং ব্যবসায়ীদেরকে আমি কি বলবো আরো বড়ভাবে উদ্যোগ নেওয়ার জন্য। জি, ধন্যবাদ। আমি কয়েকটা ব্যক্তিগত প্রসঙ্গে যাচ্ছি। যেহেতু আপনি একজন কলাম লেখক হিসেবে আপনার অভিজ্ঞতা আছে এবং আপনি সাধারণত কোন বিষয়ে মানে লিখেছেন যখন লিখেন? একসময় আমি যখন লিখেছি তখন অনেক কিছু নিয়ে লিখেছি। হ্যাঁ, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, কোনো মানে পার্টিকুলার টপিক ছিল না। সো আমি লিখেছি যখন যেটা মনে হয়েছে আমার মনে এটা নিয়ে লেখা, তখন লিখেছি। এখন লেখার তো টাইম পাই না, বাট চাই, মাঝে মধ্যে লিখতে চাই, কিন্তু সুযোগটা পাই না। আশা করি যদি কখনো আমার সময় পাই আবার লেখালেখি শুরু করবো। লেখালে অনেকটা প্যাশনের মতো এবং আপনি যখন সমাজে অনেক কিছু দেখেন এটাকে ভালো আউটলুক দিয়ে লেখালেখি। এর মাধ্যমে আসলে সমাজে কি পরিবর্তন আনতে চান সেটাই। দেখেন, একটা বিষয় যখন আমি একটা সাবজেক্ট নিয়ে কিন্তু অনেকে অনেকভাবে চিন্তা করে, তখন আমি একটা সাবজেক্ট নিয়ে চিন্তা করছি, আমি কিভাবে চিন্তা করছি আমি এটাকে নিয়ে এটা লেখার মাধ্যমে তুলে ধরি এবং মানুষের কাছে এটা পৌঁছে যায়। মানুষ এটা পড়ে অনেকভাবে এটা অনেকে এগ্রি করতে পারে, ডিসএগ্রি করতে পারে, কিন্তু একটা পার্সপেক্টিভ কিন্তু প্রেজেন্ট করা হলো। হ্যাঁ, আমি লেখার মাধ্যমে মানুষকে দেখাতে এই কারণে অনেক ধরনের পার্সপেক্টিভ আছে, এটা আমার পার্সপেক্টিভ। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি অনেক ফিডব্যাকও পাই যে অনেকে বলেন না লেখার কিছু কিছু পার্টির আমি এগ্রি করি, অনেকে ডিসএগ্রি করেন। বাট এটা কিন্তু মানে লেখালেখি একটা ভালো চর্চা এবং সমাজে কিন্তু লেখালেখির চর্চা আমি দেখি এখন কমে যাচ্ছে, স্পেশালি যুব সমাজের মধ্যে। আমার এই লেখালেখির চর্চাটা ফেরত আসা উচিত। ধন্যবাদ স্যার। সর্বশেষ একটি কথা আমি জানতে চাইছি, সেটি হচ্ছে এই মুহূর্তে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয় সেই ক্ষেত্রে বিএনপির প্রস্তুতি কেমন? দেখেন, বিএনপি একটি রাজনৈতিক দল, আমরা সর্বদাই প্রস্তুত। আমাদের মূল কাজটা যেটা বললাম জনগণের সাথে সম্পৃক্ত থাকা, যেটা কিন্তু আমরা করে আসছি এবং 15 বছর কিন্তু আমরা জনগণের ভোটের এবং ভাতের অধিকারের জন্য ফাইট করে আসছি। কাজে আমরা সর্বদাই প্রস্তুত এবং যেহেতু আমরা জনসম্পৃক্ত আছে, আমাদের সাথে জনগণ আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের মূল শক্তিটাই জনগণ। কাজে আমরা মনে আমরা এই সবকিছু সর্বদা প্রস্তুত আছি এবং যেটা আমরা বললাম, আমরা এখন আমাদের মূল কাজ হলো 31 দফাটা নিয়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া, যে বর্তমানে বাংলাদেশকে আমরা কিভাবে আবার সমৃদ্ধ করব এবং রাষ্ট্রকে কিভাবে মেরামত করবো। ঠিক আছে, আমাদের ফোকাসের মূল এখানে এবং দলকে সাংগঠনিকভাবে সংগঠিত রাখা। হ্যাঁ, এবং নির্বাচন কিন্তু এমন একটা জিনিস যেটার জন্য আমরা সবসময় প্রস্তুত, কারণ আমরা একটা অর্গানাইজড পলিটিক্যাল পার্টি। কাজে এই ক্ষেত্রে আমাদের মনে হয় খুব বেশি চিন্তার কোনো কারণ নাই, আমাদের মূল কাজটা কিন্তু এখন জনগণের সাথে সম্পৃক্ত থাকা। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আজকে আমাদেরকে দেওয়ার জন্য। এবং সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ মুহূর্তে এসে আমাদের সিএনটিভির দর্শকের উদ্দেশ্যে যারা তরুণ প্রজন্মের যারা আছে বা তরুণ প্রজন্মের যারা রাজনীতিতে আসতে চাইছে তাদের জন্য আপনার বার্তাটা একটু জানিয়ে দিবেন। তরুণদের প্রথম বলবো দেশকে ভালোবাসেন, দেশপ্রেম ছাড়া তো রাজনীতি করে লাভ নেই। দেশকে সবার আগে রাখেন, পরিশ্রম করেন। হ্যাঁ, আমিও একজন তরুণ, যদি আমি অত তরুণ নই, কিন্তু আমি যেটা মনে করি পরিশ্রমের কোনো বিকল্প নাই। হ্যাঁ, আপনি যদি ধরেই নেন যে না আমার কাজ করে যেতে হবে এবং আমার মানুষের জন্য কিছু করতে হবে, এই দুটো জিনিস কিন্তু আপনি একদম আপনার হৃদয়ে ধারণ করেন, তারপরে রাজনীতি অনেক দূর যেতে পারবেন। কাজে আমি এত দূরে বলবো, কিন্তু দেশপ্রেম কিন্তু খুবই জরুরি।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের রাজনৈতিক আলাপচারিতা শেষ করছি, আর পরবর্তীতে আবারও চলে আসবো আপনাদের সাথে সিএনটিভি স্টুডিও থেকে। আমি অনন্যা, শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সিএনটিভি সিরিজের সাথে থাকবেন। ধন্যবাদ।